হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব ইউরোপ ও আমেরিকার দীর্ঘদিন সম্পর্কে বর্তমানে বেশ কিছু ধরনের ফাটল দেখা গিয়েছে। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে ইউরোপ কেন যুক্তরাষ্ট্রকে আগের মতো নির্ভরযোগ্য মিত্র হিসেবে গ্রহণ করতে পারছে না, তার পিছনে মূলত অনেকগুলো বড় কারণ রয়েছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে যে চরম মেরুকরণ এবং নীতি পরিবর্তনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা ইউরোপীয় দেশগুলোর মধ্যে গভীর অবস্থায় সংকটের সৃষ্টি করেছে। আমেরিকার বিশেষ করে তাদের যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মতো সংরক্ষণবাদী অর্থনৈতিক পদক্ষেপগুলো ইউরোপীয় শিল্পকে সরাসরি হুমকির মুখে ফেলেছে, যার ফলে ইউরোপ যুক্তরাষ্ট্রকে কেবল মিত্র নয় বরং একটি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে। সামরিক ক্ষেত্রে বিশেষ করে ইউক্রেন পরবর্তী যে বাস্তবতা, তা ইউরোপকে বুঝিয়েছে যে নিজেদের নিরাপত্তার জন্য এককভাবে আর আমেরিকার উপর তারা নির্ভরশীল হতে পারছে না। ফ্রান্স, জার্মানি ও ইউকের মতো দেশগুলো ইউরোপে একটি প্রতিরক্ষা ব্যবস্থা বা স্ট্র্যাটেজিক অটোনমি গড়ার প্রচেষ্টা চালাচ্ছে এবং এটি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও চীন এবং মধ্যপ্রাচ্যের ইস্যুতে, বিশেষ করে ইরান ইস্যুতে আমেরিকার যে হার্ডলাইন বা কঠোর অবস্থানের সাথে ইউরোপের যে ভারসাম্যপূর্ণ নীতির যে মৌলিক অমিল রয়েছে, তা আটলান্টিকের দুই পাড়ের এই দূরত্বকে আরও বেশি স্পষ্ট করেছে। আজকের পর্বে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। নিরাপত্তা অনিশ্চয়তা ও ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বর্তমানে আমেরিকা ফার্স্ট পলিসি বা নিজেদের যে স্বার্থ সবার আগে দেখার প্রবণতা, তা ইউরোপকে শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন যে অবিচল প্রতিশ্রুতি ছিল, তা নিয়ে 2026 সালে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট ইউরোপের দেশগুলোর মনে গভীর প্রশ্ন ও সংশয় জেগেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ওয়াশিংটন আর ইউরোপের কোনো নিরাপত্তার বোঝা নিতে তারা ইচ্ছুক নয় এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের নিজেদের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব ও আর্থিক দায়ভার নিজেদেরকে নিতে হবে। এই দৃষ্টিভঙ্গি আটলান্টিকের সম্পর্কের মূল ভিত্তি তথ্য সম্মিলিত নিরাপত্তার ধারণাকে দুর্বল করে দিচ্ছে। ওয়াশিংটন এই অনিশ্চিত আচরণের প্রতিক্রিয়ায় ইউরোপ এখন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত যে স্বাধীন একটি প্রতিরক্ষা ব্যবস্থা বা গঠনে জোর দিচ্ছে, যাতে ভবিষ্যতে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির বড় কোনো পরিবর্তন ইউরোপকে, বিশেষ করে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা যেন ভেঙে না পড়ে। মূলত ন্যাটোর ভিতরে একটি শক্তিশালী ইউরোপীয় স্তম্ভ তৈরির এই প্রয়োজনীয়তা এখন আর কেবল তাত্ত্বিক বিষয় নয়, বরং ইউরোপে তার টিকে থাকার লড়াইয়ের এক অনিবার্য বাস্তবতায় তা পরিণত হয়েছে। বাণিজ্যিক যুদ্ধ ও শুল্ক নীতির বিষয়। অর্থনৈতিক ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন গড়ে ওঠা বিশ্বস্ততা এখন চরম তিক্ততায় হয়েছে। বিশেষ করে আমেরিকা তাদের অভ্যন্তরীণ বাজার রক্ষার অজুহাতে ইউরোপীয় পণ্যে, বিশেষ করে ইউরোপীয় গাড়ি, ইস্পাত এবং যে প্রযুক্তি নির্ভর যেসব পণ্যগুলো উপর দফায় দফায় শুল্ক বা ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছে, যা আটলান্টিকের যে বাণিজ্যে এক অস্থির পরিবেশ সৃষ্টি করেছে। ইউরোপ মনে করে আমেরিকা এখন অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের নীতিতে বিশ্বাসী নয়, বরং তারা অংশীদারিত্বের চেয়ে ব্যবসায়িক সুবিধাকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে আমেরিকার যেসব ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট বা এই জাতীয় যেসব ভর্তুকি নীতিগুলো ইউরোপীয় কোম্পানিগুলোকে আমেরিকার বাজারে স্থানান্তরিত হতে প্রলুব্ধ করছে, যা ইউরোপের যে নিজস্ব শিল্পায়ন বা কর্মসংস্থানের জন্য মারাত্মক ক্ষতিকর। ইউরোপীয় নীতি নির্ধারকরা মনে করছে যে আমেরিকা যখন বন্ধুপ্রতিম দেশগুলোকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে নিজের স্বার্থ হাসিল করছে, তখনই সে সম্পর্কে নির্ভরযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকে, যা কেবল অর্থনৈতিকই ক্ষতি করছে না, বরং দশকের যে পুরনো কৌশলগত জোটকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক ও আদর্শগত দূরত্বের বিষয়, যেমন অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার প্রশ্নেও দুই পক্ষের মধ্যে আদর্শগত দূরত্ব এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন রোধে প্যারিস চুক্তির যে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং বর্তমানে যে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে ইউরোপ যেখানে কঠোর নীতি অনুসরণ করছে, সেখানে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি পরিবর্তনের ফলে তাদের অবস্থান বারবার নড়ে চড়ে বসেছে। একইভাবে অভিবাসন সংকটের সমাধানের যে মানবিক ও আইনি কাঠামোর বিষয়েও দুই মহাদেশের দৃষ্টিভঙ্গি এখন সম্পূর্ণভাবে ভিন্ন। এছাড়াও গ্রিনল্যান্ড বা ইরানের মতো স্পর্শকাতর ভূ রাজনৈতিক বিষয় আমেরিকার একতরফা সিদ্ধান্ত, হুটহাট জোট থেকে বেরিয়ে যাওয়া বা এককভাবে নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা আরোপের মতো বিবৃতিগুলো ইউরোপের দেশগুলোকে কোনোভাবে তা সহজভাবে নিতে পারছে না। ইউরোপীয় ইউনিয়ন মনে করে আমেরিকা এখন আর বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা একটা গ্লোবাল অর্ডার বা বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখার চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে। ওয়াশিংটন এই হুটহাট সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অবস্থানের কারণে ইউরোপের কাছে মার্কিন নেতৃত্বের ক্রমশই তা প্রশ্নবিদ্ধ করে তুলছে। ফলে মানবাধিকার থেকে শুরু করে বৈশ্বিক স্থিতিশীলতা প্রতিটি আদর্শগত স্তরে এখন আটলান্টিকের এই দুই পাড়ের মধ্যে এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি হয়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতার বিষয় ইউরোপীয় দেশগুলো প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মার্কিন যে পররাষ্ট্র নীতির পোলারাইজেশন বা মেরুকরণ। বর্তমানে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এতটাই দ্বিধাভুক্ত যে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ একদল থেকে অন্য দলের দিকে যাওয়া মানে পরবর্তী সমস্ত আন্তর্জাতিক চুক্তি বা প্রতিশ্রুতি বাতিল হওয়ার ঝুঁকি। বিশেষ করে এই ট্রাম্প প্রশাসনের সময় প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের পারমাণবিক চুক্তি আমেরিকার আকস্মিকভাবে বেরিয়ে যাওয়া ইউরোপকে একটি বড় ধাক্কা দিয়েছিল। পরবর্তীতে বাইডেন প্রশাসন পুনরায় এসব চুক্তিতে ফিরলেও ইউরোপীয়রা এখন সন্দিহান যে 2024 বা 2028 সালের নির্বাচনে নতুনকে এসে আবার সব পাল্টে দেবে কিনা। এই উঠানামার রাজনীতি মিত্র হিসাবে আমেরিকার নির্ভরযোগ্যতা একেবারে কমিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এখন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্ত শাসনের ওপর জোর দিচ্ছে, কারণ মার্কিন অভ্যন্তরীণ দ্বন্দ্বে যদি কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা ক্ষমতায় আসেন তবে তিনি ন্যাটো থেকে সমর্থন কমিয়ে দিতে পারেন, যা ইউরোপীয় জন্য অস্তিত্ব রক্ষার এক সংকট তৈরি করবে। অনেক সময় দেখা যায় যে প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিলেও অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের কারণে কংগ্রেসে বা বাজেট সামরিক সহায়তা যেমন ইউক্রেন যুদ্ধের সহায়তা আটকে যায়। এছাড়াও আমেরিকার যে ক্যাপিটল হিল দাঙ্গা বা নির্বাচনী ফলাফল নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক ইউরোপের কাছে বার্তা দিচ্ছে যে যে দেশ নিজেদের স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে তার বিশ্ব ব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতৃত্ব কিভাবে দিবে। সহজ কথায় বলতে গেলে ইউরোপ এখন আর আমেরিকাকে কেবল একটি পরাশক্তি হিসাবে নয় বরং একটি অনিশ্চিত বন্ধু হিসাবে দেখছে। ফলে তারা আমেরিকার যে বিকল্প হিসাবে নিজেদেরকে সক্ষমতা বাড়ানোর এবং অন্যান্য যে বিশ্ব শক্তির সাথে ভারসাম্য বজায় রাখার তারা চেষ্টা করছে। প্রযুক্তিগত ও ডিজিটাল সার্বভৌমত্বের বিষয় ইউরোপ বর্তমানে আমেরিকার টেক জায়ান্ট যেমন গুগল, অ্যামাজন, মেটা, অ্যাপলের উপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন মনে করে যে তাদের নাগরিকের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল যেসব ডেটা আছে তার সব কিছু মার্কিন কোম্পানিগুলো নিয়ন্ত্রণ থাকা তাদের যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন মনে করে যে তাদের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল ডেটা মার্কিন জায়ান্টদের নিয়ন্ত্রণে থাকা মানে হলো তাদের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলা। এই তথ্যের উপর ভিত্তি করে ইউরোপীয় এখন বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে নিজস্ব ক্লাউড অবকাঠামো গড়ে তুলছে। এর মাধ্যমে তারা সেমিকন্ডাক্টর বা হার্ডওয়্যার উৎপাদনে আমেরিকার উপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে কমানোর চেষ্টা করছে। এছাড়াও জিডিপিআর এর পর ডিজিটাল মার্কেটস অ্যাক্ট এবং ডিজিটাল সার্ভিস অ্যাক্ট বা ডিএস এর মতো কঠোর আইন প্রয়োগ করে তারা গুগল বা অ্যাপলের মতো যেসব গেটকিপার কোম্পানিগুলো একচেটিয়াভাবে ক্ষমতার খর্ব করছে তা অনেক সময় মানে আটলান্টিকের দুই পাড়ের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। সহজ কথা বলতে গেলে ইউরোপ এখন এমন একটি ডিজিটাল ইকোনমি চাইছে যেখানে ব্যবসার নিয়মগুলো ওয়াশিংটনের নয় বরং ইউরোপ থেকে নির্ধারিত হতে, যাতে তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় থাকে। চীনের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষার বিষয়ে যদি কথা বলি, চীনের সাথে ইউরোপের সম্পর্কটি অত্যন্ত জটিল, যা আমেরিকা ও ইউরোপের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি করেছে। আমেরিকা যেখানে চীনকে বৈশ্বিক ব্যবস্থার জন্য একটি সরাসরি অস্তিত্বগত হুমকি মনে করে, তেমনি তাদের সাথে সব ধরনের উচ্চ প্রযুক্তির সম্পর্ক বিচ্ছিন্ন করার পক্ষে। আর অন্যদিকে ইউরোপ যেখানে অনেক বেশি মধ্যস্থতার ভূমিকা অবলম্বন করে থাকে, বিশেষ করে জার্মানির অটোমোবাইল শিল্প এবং ফ্রান্সের বিলাসবহুল পণ্য ও বিমান শিল্পের জন্য চীন এক বিশাল অপরিহার্য বাজার। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন এই ডি রিস্কিং শব্দটি প্রবর্তন করেন এবং এর অর্থ হলো চীনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো, যেমন কাঁচামাল বা চিপের ক্ষেত্রে। কিন্তু
চীনের সাথে তারা বাণিজ্যিক পুরোপুরি বন্ধ না করবে না। আমেরিকা যখন চীনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বা সেমিকন্ডাক্টর রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করে, ইউরোপ তখন সেই পথে হাঁটতে কিছুটা ইতস্ততা বোধ করে, কারণ তারা মনে করে চীনের সাথে আলোচনার পথ খোলা রাখা জরুরি। আমেরিকা চায় ইউরোপ যেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, হুয়াওয়ের মতো প্রযুক্তি থেকে দূরে থাকে। ইউরোপের অনেক দেশ মনে করে আমেরিকা চাপে পড়ে চীনের সাথে সম্পর্ক নষ্ট করা ইউরোপীয় কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে, যা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। এই কারণে তারা আমেরিকার যে ব্লক পলিটিক্স বা দলাদলির যে রাজনীতি সরাসরি জড়িয়ে পড়তে তারা অনিচ্ছুক। ইউরোপের যেসব গ্রিন এনার্জি যে লক্ষ্যমাত্রা পূরণের জন্য অপ্রয়োজনীয় যেসব সোলার প্যানেল বা উইন্ড মিল টারবাইন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি কাঁচামালের একটি বিশাল অংশ এখনও চীন থেকে আসে। আমেরিকা যখন চীনের ওপর অতি নির্ভরশীলতা নিয়ে সতর্ক করে, ইউরোপ তখন এক কঠিন সংকটে পড়ে, কারণ চীনকে ছাড়া তাদের জলবায়ুর লক্ষ্যমাত্রা অর্জন করা বর্তমানে প্রায় অসম্ভব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে তাইওয়ান বা চীনের কোনো ইস্যুতে ইউরোপকে অন্ধভাবে আমেরিকার পিছনে না চলা। ইউরোপ চায় নিজেদের পররাষ্ট্রনীতি নিজেরাই নির্ধারণ করতে, যাতে তারা ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার ঠান্ডা যুদ্ধের মধ্যে তারা যেন জুনিয়র পার্টনার হিসেবে ব্যবহৃত না হয়। ইউরোপ এখন এমন একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, যেখানে তারা একদিকে আমেরিকার সাথে তারা নিরাপত্তা জোট ন্যাটো বজায় থাকবে, আবার অন্যদিকে চীনের সাথে তাদের লাভজনক যেসব বাণিজ্যিক অংশীদারিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। আমেরিকার জিরো সাম গেম, ইয়ানি একজন জিতলে অন্যজন হারবে, এই নীতির বিপরীতে ইউরোপ একটি মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। ইউক্রেন ইস্যু ও রাশিয়ার সাথে সম্পর্ক বিষয়ে ইউক্রেন যুদ্ধ এখন আর কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি একটি ইউরোপ ও আমেরিকার দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সম্পর্কের জন্য একটি লিটমাস টেস্টে পরিণত হয়েছে। ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে রাশিয়ার সীমানার কাছে অবস্থিত, তারা মনে করে যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির কারণে ইউক্রেনকে দেওয়া সহায়তা বন্ধ হওয়া মানে সরাসরি রাশিয়ার আগ্রাসনকে আমন্ত্রণ জানানো। তারা ভয় পাচ্ছে যে আজ যদি ইউক্রেন রাশিয়ার কাছে হেরে যায়, তবে পরবর্তীতে টার্গেট তারাই হবে। আমেরিকার এই সম্ভাব্য পিছুটান ইউরোপকে তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে বাধ্য করছে। আমেরিকার রাজনীতিতে যদি এমন কোনো নেতৃত্ব আসে যারা ন্যাটোর 5 নম্বর যৌথ প্রতিরক্ষা নিয়ে প্রশ্ন তোলে, তবে ইউরোপের পুরো নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। কিভাবে? ইউরোপীয় নেতারা এখন প্রকাশ্যে আলোচনা করছে যে আমেরিকা যদি ইউক্রেন থেকে হাত গুটিয়ে নেয়, তবে ইউরোপকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি ইউরোপীয় সেনাবাহিনী বা নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারা মনে করে যে আমেরিকা তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের দৌড়গোড়ায় চলা একটি যুদ্ধ থেকে সরে আসে, তবে ভবিষ্যতে তাইওয়ান বা অন্যান্য সংকটে আমেরিকা পাশে থাকবে না। আমেরিকা যেখানে যুদ্ধের সমাপ্তি টেনে নিজেদেরকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে চীনের দিকে মনোযোগ দিতে চাচ্ছে, ইউরোপ সেখানে রাশিয়ার ছায়া এক অনিশ্চিত ও ভয়াবহতা ভবিষ্যতের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি নিয়ে আমেরিকা ও ইউরোপ এই বাণিজ্যিক দ্বন্দ্বের বিষয়টি বর্তমানে আরও তিক্ত রূপ নিয়েছে। রাশিয়ার সস্তা পাইপলাইন গ্যাস বন্ধ হওয়ার পর ইউরোপ যখন চরম সংকটে, তখন আমেরিকা তাদের গ্যাসের জন্য যে দাম নির্ধারণ করা হয়েছে তা বিশ্ববাজারে সাধারণ হারের চেয়ে অনেক বেশি। বিশেষ করে জার্মানি ও ফ্রান্সের মতো শিল্প উন্নত দেশগুলো এই উচ্চ মূল্যের জ্বালানি কিনতে গিয়ে বড় ধরনের মুদ্রাস্ফীতির মুখে পড়ছে। অনেক সময় তাদের উৎপাদন কেন্দ্রে ইউরোপ থেকে সরিয়ে আমেরিকায় যাচ্ছে, যেখানে জ্বালানি খরচ অনেক কম। ইউরোপের অনেক নেতারা মনে করেন এটি আমেরিকার একটি সূক্ষ্ম অর্থনৈতিক চাল, যার মাধ্যমে তারা একটি যুদ্ধের সুযোগ নিয়ে আমেরিকা ইউরোপের শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধ করছে। ইউরোপ মনে করে যে বিশ্ব জুড়ে ডলারের একচ্ছত্র নিয়ন্ত্রণ আমেরিকাকে এমন এক অপ্রতিরোধক ক্ষমতা দিয়েছে, যার মাধ্যমে তারা যেই কোনো সময় যেই কোনো দেশের উপর নিজস্ব নীতি চাপিয়ে দিতে পারে। এই আর্থিক শৃঙ্খল থেকে মুক্তি পেতে ইরান বা রাশিয়ার সাথে যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপ ইনস্টেক্সের মতো নিজস্ব পেমেন্ট চ্যানেল তৈরির চেষ্টা করছে, যাতে ডলারকে পাশ কাটিয়ে সরাসরি তারা লেনদেন করতে পারে, কারণ তারা চায় না যে তাদের বাণিজ্যিক ভাগ্য হোয়াইট হাউসের পররাষ্ট্র নীতি দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হোক। একই সাথে ইউরোপীয় কেন্দ্রীয় যেসব
ব্যাংকগুলো রয়েছে তেল, গ্যাস এবং দুর্লভ খনিজ সম্পদের মতো বৃহৎ আন্তর্জাতিক চুক্তিতে ডলারের পরিবর্তে ইউরো ব্যবহারে, যাতে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার উঠানামা সরাসরি ইউরোপের অর্থনৈতিক সংকটে ফেলতে না পারে। এছাড়া ভিসা বা মাস্টার কার্ডের মতো মার্কিন পেমেন্ট গেটওয়েগুলোর উপর নির্ভরতা একটি ডিজিটাল দেয়াল হিসাবে কাজ করবে এবং নাগরিকদের লেনদেনের মার্কিন নজরদারি ও নিয়ন্ত্রণ থেকে মুক্তি রাখবে। হরমুজ প্রণালী নিয়ে ইউরোপ এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক এখন অত্যন্ত জটিল ও উত্তপ্ত একটি পর্যায়ে উপনীত হয়েছে, যেখানে 2026 সালে বর্তমান পরিস্থিতিতে এই প্রণালীটি কেবল একটি সাধারণ সমুদ্রপথ নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতির এক প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আমেরিকা যেখানে এই অঞ্চলে ইরান বা অন্যান্য প্রতিপক্ষকে দমনের কঠোর সামরিক উপস্থিতি বা ম্যাক্সিমাম প্রেশার নীতিতে বিশ্বাসী, ইউরোপ সেখানে কূটনৈতিক ভারসাম্য সংঘাত বা এড়ানোর নীতি গ্রহণ করতে চায়। সাম্প্রতিক সময়ে যে লোহিত সাগর কিংবা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ হামলার ঘটনাগুলোর বৃদ্ধি পাওয়া, আমেরিকা যখন একটি বড় আকারে সামরিক জোট গঠনের চেষ্টা করছে, ইউরোপ তখন নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কিছুটা সতর্ক ও স্বাধীন অবস্থান নিচ্ছে। তবে এরই মাঝে 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের পর আমেরিকা এই অঞ্চলে অপারেশন এপিক ফিউরি পরিচালনা করে। আমেরিকা চায় ইউরোপীয় দেশগুলো তাদের নেতৃত্বে সরাসরি সামরিক জোটে অংশ নিক, কিন্তু ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো দেশগুলো আমেরিকার সরাসরি কমান্ডে কাজ করতে কিছুটা দ্বিধাগ্রস্ত। তারা মনে করে আমেরিকার যে আক্রমণাত্মক নীতি ইরানকে আরও বেশি উস্কে দিচ্ছে। ইউরোপীয় দেশগুলো আগের থেকেই ইউরোপিয়ান মেরিটাইম অ্যাওয়ারনেস ইন দ্য স্ট্রেইট অফ হরমুজ নামক একটি আলাদা বিশেষ পরিচালনা করে আসছে। তারা চায় যে আমেরিকার চেয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে নিজেদের বাণিজ্যিক জাহাজগুলো সুরক্ষা নিশ্চিত করতে, যাতে ইরানের সাথে তাদের সরাসরি যুদ্ধ না লাগে। এছাড়াও ইউরোপের জন্য হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিশেষ করে তাদের যে প্রয়োজনীয় জ্বালানি তেলের একটি বড় অংশ এবং প্রায় 20% এলএনজি এই পথ দিয়ে আমদানি হয়। ইউরোপের অনেক দেশ মনে করছে যে আমেরিকা একতরফাভাবে সামরিক পদক্ষেপ নিয়েছে, কারণ ইরান এই প্রণালীটি বন্ধ করার সুযোগ পেয়েছে, যার খেসারত দিতে হচ্ছে ইউরোপের সাধারণ মানুষকে। আমেরিকা ও ইউরোপের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় কৌশলগত ফাটল তৈরি করেছে ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে, যেখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্নধর্মী। বিশেষ করে আমেরিকা যেখানে ইসরায়েলের সামরিক পদক্ষেপগুলোকে সরাসরি সমর্থন দিচ্ছে এবং ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে মরিয়া, তেমনি ইউরোপীয় ইউনিয়ন সেখানে অনেক বেশি সতর্ক এবং কূটনৈতিক সমাধানমুখী অবস্থান গ্রহণ করছে। ইউরোপীয় নেতারা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন, কারণ তারা মনে করছে যে এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়লে হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য এই প্রণালীটি একটি জীবন রেখার মতো, যা বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে যে ভয়াবহ ধস নামবে তা সামলানোর যে সক্ষমতা ইউরোপের সেটা নেই। বিশেষ করে 19 মার্চ 2026 সালে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার জন্য ইরানের উপর চাপ সৃষ্টি করলেও তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা আমেরিকার মতো সামরিক পন্থার চেয়ে কূটনীতিককে বেশি প্রাধান্য দিচ্ছে। পরিশেষে আমেরিকা এখন হরমুজ প্রণালীকে ইরানের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আর ইউরোপ এই প্রণালীকে দেখছে তাদের বেঁচে থাকার লাইফলাইন হিসেবে। এই বিপরীতমুখী চিন্তার কারণে তাদের মধ্যে বর্তমানে এক ধরনের শীতল লড়াই চলছে। সহজ কথায় বলতে গেলে ইউরোপ এখন আর আমেরিকার ওপর অন্ধভাবে ভরসা করতে পারছে না। তাদের ভয় হচ্ছে যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি যেই কোনো সময় বদলে যেতে পারে, যার ফলে ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকির পড়বে তাদের উপর। তাই তারা এখন আমেরিকার ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এই ভূরাজনৈতিক পরিবর্তনের ফলে বিশ্ব রাজনীতিতে কি রাশিয়ার প্রভাব নাকি চীনের আধিপত্য, কোনটি ইউরোপীয়দের জন্য বেশি ভয়ের কারণ? আপনার মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত যে ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।